হ্যালো গাইস, আপনারা সবাই আশা করি ভালো আছেন। অনেকদিন বাদে আপনাদের সামনে আমরা হাজির হলাম। মাঝখানে বেশ কিছুদিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা হয়নি। তো আজকে আপনারা একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আমাদের কথোপকথন দেখতে পাবেন। আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন মিস্টার প্রান্তরাজ সূর্য। আপনি আপনার সম্পর্কে ডিটেলস তথ্য আমাদের দর্শকদের দিন। আচ্ছা, আমাকে তো আশা করি সবাই চেনেন। আমি এখন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ক্লাবের স্ট্রাইকার হিসেবে আছি, নাম্বার 9। তো সুজয় ভাই আমাকে অনেক দিন ধরেই বলছিল তার পডকাস্টে আসার জন্য, কিন্তু আমার আসলে ম্যাচ থাকার কারণে আরও ক্লাবের বিভিন্ন সমস্যা থাকার কারণে আসতে পারি নাই। তো আজকে আমি একটু সময় বের করে ভাবলাম যাই, দেখা করে আসি। আমারও ভালো লাগে। ভাই, আপনি ভালো আছেন তো নাকি? হ্যাঁ, ভালো আছি। আমাদের যে অডিয়েন্স ছিল, অডিয়েন্সের ভিতর আমরা একটা ক্যাম্পেইন চালু করেছিলাম। সেই ক্যাম্পেইনে সবথেকে অধিক যে প্রশ্নগুলো সিলেক্টেড হয়েছে সেইগুলো আমরা আজকে আমাদের বাইকে করতে যাচ্ছি। তো আশা করি আপনারা পুরো বিষয়টা মজা পাবেন দেখলে, এবং অনেক বিষয় জানতে পারবেন যেগুলো আপনারা হয়তো আগে জানেন। তো ভাই, আপনার জন্য অবশ্যই সর্বপ্রথম যে প্রশ্নটা আমাদের অডিয়েন্সটা বেশিরভাগ করেছে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়ার একটা আমরা যে অতিরিক্ত ব্যবহারের সমস্যায় ভুগতেছি, আপনি তো নিজেও জানেন যে কি পরিমাণে আমাদের যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এই বিষয়টা অনেকে বলতেছে যে এটা একটা আশীর্বাদ, এবং অনেকে এখন আমরাও বলতেছি যে এটা আশীর্বাদ, কিন্তু আবার উল্টো হয়ে বলতে গেলে এটা অভিশাপে দাঁড়িয়েছে। এখন আপনার মতামতটা কি এই বিষয়ে? আচ্ছা, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি যে বর্তমান যুগে আমরা সবাই সোশ্যাল মিডিয়া খুব বেশি ইউজ করতেছি। এটার যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে। আচ্ছা, আশীর্বাদ যেমন তেমন অভিশাপ। আচ্ছা, এই কথাটার সাথে আমি একেবারে একমত। কারণ দেখেন, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আসলে আমাদের জীবনের বেশিরভাগটাই সময় নিয়ে নেয়। কারণ আমরা মনে করেন কোনো কাজ করি, তার মাঝেও সোশ্যাল মিডিয়াতে থাকি, অ্যাক্টিভ থাকি। বেশিরভাগ সময় আমরা এরকমই করি। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এখান থেকে দেখতে হবে যে আমরা কোন কাজে এটা ব্যবহার করতেছি, ভালো কাজে নাকি খারাপ কাজে। কিন্তু এখানে দেখা যায় সমাজের কিছু অসাধু লোক যারা খারাপ কাজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। এটা খুবই একটা খারাপ বিষয়। বর্তমানে অনেক সাইবার বুলিং হচ্ছে, আমরা সবাই জানি। এটা মূলত সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব বলতে পারি আমরা। আবার অন্যদিকে যদি আমরা বলি ভালো বিষয়, আমরা পুরো একটা বিশ্বের সাথে আমরা বেশ একটা ভালো তোমার যোগাযোগ রাখতে পারতেছি। মানে গ্লোবালাইজেশন যে বিষয়টা, এটা একটা বিশ্বগ্রাম হয়ে গেছে। আচ্ছা, তো বিষয়গুলোই আমরা অনেক কিছু সংবাদ জানতে পারতেছি। আমাদের টিভির সামনে এখন দেখেন, সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের টিভির সামনে বসা বন্ধ হয়ে গেছে। এটা একটা খারাপ দিকে বলা যায়। আমরা ফ্যামিলি নিয়ে অনেকে টিভি দেখি, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। ছোট ছিলাম আমরা তো ভাই, যখন ছোট ছিলাম তখন তো এই ফ্যামিলির সবাই এক জায়গায় বসে তখন আমরা বেশ আনন্দ নিয়ে টিভি দেখতাম। অবশ্যই বিভিন্ন সিরিয়াল হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো, যেমন ইত্যাদির মতো কিছু বিনোদন অনুষ্ঠান ছিল। তো ওইগুলো তো এখনো হয়, কিন্তু আমাদের ওই দর্শকগুলো কমে গেছে এখন, শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, এটা তো আর বলার বাকি থাকে না। তো এভাবেই বলা যায় সোশ্যাল মিডিয়া আমাদের যেমন আশীর্বাদ তেমনি অভিশাপ। আর আপনার এখানে একটা ভাই বিষয় হচ্ছে যে এই যে অ্যালগরিদম, রিলসের যে অ্যালগরিদম গুলো, এটা আপনার সব মানে আমরা সবাই দেখতেছি, আমরা সবাই এটার বেশিরভাগই ভুক্তভোগী, যে আমরা ইচ্ছা নেই তারপর আমরা বারংবার এটা স্ক্রল করেই যাচ্ছি। এটা থেকে বেরোনোর কোনো উপায় কি আপনার কাছে জানা আছে? এটা থেকে বেরোনোর উপায় একদম সেলফ কন্ট্রোল। আচ্ছা, সেলফ কন্ট্রোল ছাড়া এটা আসলে ইম্পসিবল একটা জিনিস। আপনি যদি নিজেকে মনে করেন যে একটা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে এই কয় মিনিট দেখে বের হয়ে যাবো, এটা সম্ভব। আর যদি মনে করেন যে আপনি যে প্রতিজ্ঞাবদ্ধ হইলেন এটা যদি অনেক উইক হয়, তাহলে এটা ইম্পসিবল। এখন তো দুই ধরনের মানুষ আমরা দেখতে পাই। একটা হচ্ছে যারা কনজিউম করে, মানে আমরা যারা রিলস গুলো দেখি, আর আরেকটা হচ্ছে যারা ক্রিয়েটর। তারা যে রিলস গুলো বানাচ্ছে বা যে কন্টেন্ট গুলো তৈরি করছে, দিন শেষে তারা লাভবান হচ্ছে, কিন্তু সময়টা আমাদের কেড়ে নিচ্ছে আর কি। আচ্ছা, দেখেন, এখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা প্রফেশনালি এখানে আছে। তারা প্রফেশনালি এখানে, তাদের এবং বর্তমানে তো আরো সংখ্যা বাড়ছে খুব। অবশ্যই এখন তাদের এখান থেকে আয় হয়, আর্ন করে, তারা ফ্যামিলি চালায়, তারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করবে না, অবশ্যই করবে। কিন্তু এখন আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখতে হবে, সেলফ কন্ট্রোল, এটার বাইরে কিছু নেই। আমরা ঠিক এইখানটাকেই হচ্ছে মানে ফিল করে যাচ্ছি এই জায়গাটা। অবশ্যই এটা তাহলে আমরা সমাধানে আসলাম যে আসলে আত্মনিয়ন্ত্রণটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। মানে আমাদের বাস্তব জীবনে সময়টা বেশি দিতে হবে। দেখা যাচ্ছে এই যে আত্মনিয়ন্ত্রণের অভাবে আমরা আমাদের কাজটা ফেলে রাখতেছি শুধু। অবশ্যই এটা একটা ডিসিপ্লিন। তো ভাই, আপনার কাছ থেকে প্রথম প্রশ্ন, যে আমাদের এটা হচ্ছে দর্শকদের অডিয়েন্সদের ক্যাম্পেইন থেকে সবথেকে জনপ্রিয় বেশি ছিল, মানে এটা কিন্তু আমরা সবাই ভুগতেছি, যার কারণে এই প্রশ্নটা সবথেকে বেশি আসছে।
ঠিক আছে। তারপরে আমরা আমাদের আরেক ভাই জিজ্ঞেস করেছে যে আমরা এই যে আমাদের একটা বয়স এখন দেখা যাচ্ছে 18 বছর পরে যারা ছেলেরা আছে এবং যারা মেয়েরা আছে, মেয়েদের বিষয়টা আলাদা। যারা পড়াশোনা করে তারা পড়াশোনা কন্টিনিউ করে যায় এবং দেখা যাচ্ছে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে 18 বছরের পূর্বে। আর ছেলেদের কথা যদি বলি, সেক্ষেত্রে ছেলেরা 18 বছরের পরে হচ্ছে মূলত যে আসল চিন্তাটা আসে জীবন নিয়ে, যে কিভাবে কি মানে আয়ের উৎস কিভাবে তৈরি করা যায়, মানে তার জীবন নিয়ে একটা সিরিয়াসনেস ওইখান থেকে শুরু হয়। তো আমরা আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে ওইখানে কি জীবনটা, ওইখানে কি আমাদের আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে, নাকি আমরা শুধু এই মানে বাস্তব জীবনের সাথে নিজেদেরকে খুবভাবে গুলিয়ে ফেলছি? আচ্ছা, এখন আপনি যে কোশ্চেনটা করছেন, একটা হচ্ছে বাল্য বিবাহ, হ্যাঁ। আর একটা হচ্ছে 18 বছর থেকে একটা ছেলে সুন্দর মতো কিভাবে আয় করতে হবে বা পেশার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। দেখেন, এখন আমাদের সমাজে যেসব ছেলেরা আছে, ছেলেরা সবাই কিন্তু এক হয় না। না, প্রথমত এক হয় না, তাদের কিছুদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, হ্যাঁ, পারস্পরিক চাপের মাধ্যমে চলে আসে। ফ্যামিলির একটা প্রেশার তো থাকে। হ্যাঁ, অবশ্যই। এখন এটা বলতে পারেন যে যেমন তেমন হবে। এখন আপনি যে বলেন বাল্য বিবাহ, ছেলেদের ক্ষেত্রে এটা একেবারেই দেখা যায় না, বাল্য বিবাহ 18 বছর। খুবই আমাদের দেখতেই এটা পাই না। এটা খুবই রেয়ার, এবং এটা যারা করে তারা খুবই মানে এখন বলতে আমার বাধ্য হচ্ছে, খুবই ক্লাসলেস এবং আচ্ছা, লো ক্যাটাগরি হয়ে থাকে যারা ছেলেরা বাল্য বিবাহ করে। আর মেয়েদের বিষয়টা আলাদা, কারণ মেয়েদের অনেক পরিবার যারা একটু মানে মানে গরিব থাকে, তাদের আর কি আর্থিকভাবে অসচ্ছল আর কি। বিয়ে দিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আসলে কিছু করার নেই। আবার দেখা যায় আমাদের সো কল্ড প্রেম হ্যাঁ। প্রেম করে অনেকে 16-17 বছর ছেলেদের আমরা অ্যাভেলেবল দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এগুলো তো বুলশিট কাহিনী, এগুলো খুবই সরি, আমি আসলে না, বলতে ইটস বাধ্য ওকে, হলাম। ভাই, ইটস ওকে। এগুলো খুবই সরি, মানে যাই হোক, যেটাই বললাম যে বাল্য বিবাহ ছেলেদের ক্ষেত্রে হয় না। আর ছেলেরা দায়িত্ব তখনই তুলে নেয় যখন সে চাপে পড়ে, অথবা খুবই কম সংখ্যক আছে যারা আর কি নিজের আত্মোপলব্ধি থেকে দায়িত্বটা নেয়। তো এটাই আসলে। আর ভাই এইখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে কেমন, এই যে আমরা যেটা আলোচনা করলাম যে 18 বছর বয়সের পরে যারা পুরুষ আছে তাদের ভিতর হচ্ছে মানে অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় সেই চিন্তাটা চলে আসে। তার কারণে অনেকেই আজকাল সব থেকে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে যে অনেকে বিদেশ যাওয়ার একটা মানে পথ তারা বেছে নেয়, কিন্তু এটা তো তারা দেখা যাচ্ছে ইলিগাল ওয়েতে যাচ্ছে এবং তাদের জীবন ঝুঁকি হচ্ছে খুব পরিমাণে। এই সম্পর্কে আপনার মতামত কি? দেখেন, অনেক ছেলেরা আছে যারা আর কি মনে করেন পড়তেও যেতে চায়, আবার কাজও করতে চায়, কিন্তু তারা সঠিক গাইডলাইনটা পায় না। হ্যাঁ। বিভিন্ন আমাদের দালালেরা থাকে যারা আর কি ভুলভাল বোঝে, মা বাবাকেও ভুল বোঝায়, মা বাবা বোঝে না, তাদেরকে ভুল বুঝিয়ে সুন্দর মতো নৌকায়, ড্রামে এভাবে পাঠায় দেওয়া হচ্ছে। এগুলি এখন খুবই কমলেও এটা খুবই একটা ইম্প্যাক্ট পড়ে সব কিছুর উপরেই। ওই ছেলেটা যে ভুল জানতো যে ওখানে গেলে তার জীবন খুব ভালো হয়ে যাবে, সে ওখানে যেতে পারবে কিনা এটাই তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু সে ভাবতো এখানে গিয়ে সে টাকা কামাবে, এই কামাবে। কিন্তু যদি চলে যাওয়ার পরেও সেখানে দেখা যাচ্ছে তার কোনো কাজ কাম নাই, সে রাস্তায় ভিক্ষা করতেছে। এখন এখানে ভাই যেটা বললেন আপনি যে শুধুমাত্র অর্থনৈতিক চিন্তা থেকেই আসলে আমাদের ওই ভালো মন্দের জ্ঞানটা আমরা হারিয়ে ফেলতেছি আর কি। হ্যাঁ, অবশ্যই, কিন্তু এখানে খুবই ইন্টেলিজেন্ট অনেক জেন্টলম্যানরাও থাকে যারা লিগ্যাল ওয়েতে পড়াশোনা করার জন্য, কিংবা ওয়ার্কার ভিসাও, এটা তো খারাপ না, সব কাজই সমান, ওয়ার্কার ভিসাও যেতে পারে। তো তারা হচ্ছে খুবই ইন্টেলিজেন্ট হয় এবং একটা ক্লাসি পিপল আমরা বলতে পারি তাদেরকে। এখন এটা নিয়ে ক্যাম্পেইন আপনার করা উচিত আসলে সবাইকে জানানো উচিত। যেহেতু ভাই আপনি এটা বিষয়টা বলেছেন, তাহলে আমরা পরবর্তীতে এটা নিয়ে একটু আলোচনা করবো যে কিভাবে কি। শিওর, ওয়াই নট, শিওর। এখন ভাই দেখেন, একের পর এক এই শুধুমাত্র ছেলেদের যে অর্থনৈতিক বিষয়াদি, এটা একের পর এক বিষয় চলে আসছে। যেমন আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি যে এই ছেলেরা শুধু কষ্টই করে যায়, কিন্তু এই কষ্টটা কেউই দেখে না। তারা দিনের পর দিন স্যাক্রিফাইস করেই যায়, কিন্তু কেউ আসলে ওইভাবে দেখে না। সবাই জাস্ট টাকা উৎপাদনের একটা কারখানা মনে করে ছেলেদের, তাদের কষ্ট কেউ দেখে না। আচ্ছা, বিষয়টা কিভাবে দেখতেছেন আপনি? এটা অবশ্যই আমি একদম লজিক্যাল একটা কথা বলছেন। অবশ্যই, কারণ ছেলেদের আসলে সবাই এভাবেই দেখে যে তারা টাকা উৎপাদন করবে, তারা একটা ব্যাংক, শুধু মাত্র টাকা উৎপাদন করলেই তাদের দাম আছে, আর কারো দাম নেই। এটা আসলে সত্য কথা, কিন্তু রিয়েলিটি হচ্ছে ছেলেরা এমন কিছু ফিল করে যার কারণে তাদের নিজেদেরও এটার পিছনেই ছুটতে হয়। কারণ আমি তো বলতে চাই, এখন আপনাদের সবচেয়ে একটা উৎকৃষ্ট উদাহরণ দেই আমার জীবনেরই।
এখন স্যাক্রিফাইস যে বললেন, হ্যাঁ, ছেলেরা স্যাক্রিফাইস করে কিন্তু আসলে এটা কেউ বোঝে না। এটা আমরা খুবই মানে দেখতেই পাই না যে কেউ এটা জাস্ট একটু যার জন্য কাজ করছে সে কখনোই কোনো প্রকার কোনো ফিডব্যাক দেয় না। সেলফিশ ম্যান, টু সেলফিশ। ওকে, যাই হোক, আমি এখন কাজের কথা আসি, বলে নিজের পার্সোনাল লাইফে তো গিয়ে লাভ নেই। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, ছেলেদের আসলে সবাই টাকা দেখেই পছন্দ করে, বিয়েও দেয়, কিন্তু সব মেয়েরা আসলে এরকম না। কিছু কিছু মেয়েরা আছে যারা, আচ্ছা মেয়েদের খুব মানে চলে গেলাম কেন মেয়েদের unique। বিষয়ে, আচ্ছা এই ছেলেদের মেইন কাহিনী কিন্তু আসলে এখান থেকেই আসে। মেয়েদের বিষয়ে চলে গেলাম কেন জানি না, সে আলোচনার প্রাসঙ্গিকে আসে। হ্যাঁ আলোচনার প্রেজেন্টিতে আসে সরি প্রসঙ্গে, যাই হোক, ইটস নট আ বিগ ডিল। তো এরকম কিছু কিছু মেয়ে আছে যারা আর কি ওকে। আচ্ছা ভাই, তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসতেছি যে দর্শক আপনারাও হয়তো শুনে আসতেছেন যে এই পৃথিবীতে টাকা বড় জিনিস নাকি সুখ বড় জিনিস, এরকম একটা কথা আর একটু ঘুরিয়ে বলে আছে যে সুখ কি টাকা দিয়ে কেনা যায় কিনা। তো এই বিষয়ে আপনার মতামত কি বর্তমান সময়ের আমি যদি বলি সুখ অবশ্যই টাকা দিয়ে কেনা সম্ভব। দেখেন, আপনার যদি টাকা না থাকে, হ্যাঁ, আপনাকে কেউ দাম দেবে না, এটাই সত্যি কথা। একদম কাছের না হলে কেউ দাম দেবে না। আপনাকে যদি কেউ না বুঝে, তাহলে সেও আপনাকে দাম দেবে না। কেউ যদি আপনাকে বুঝে থাকে, তাহলে সে আপনাকে অবশ্যই টাকা ছাড়া দাম দিলেও দিতে পারে, সেটা পার্সেন্টেজ খুবই কম। সো এটাই সত্যি কথা যে টাকা ছাড়া আসলে সম্ভব না। টাকা দিয়ে সুখ কেনা যায় 100%। আপনি টাকা থাকলে আপনি সব সুখ পাবেন, আপনার সব গাড়ি বাড়ি সবই হবে। আপনি টাকা থাকলে সবার মন জয় করে থাকতে পারবেন। তার মানে ভাই আপনি বলতে চাচ্ছেন যে এই সময় মানে এই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যে টাকা থাকলে আপনি মোটামুটি শুধুমাত্র শারীরিক সুস্থতা বাদে সব ধরনের সুখ আপনি কিনতে পারতেছেন। ইয়েস, আর শারীরিক সুস্থতা এটা তো হচ্ছে ফ্রম গড। ওকে, এটা নিয়ে আমরা এটা আসলে এটা বলতে পারি না। এটা তো ন্যাচারাল, এটা নিয়ে কিছু করার নেই। আচ্ছা, গাইবান্ধা থেকে এক ভাই জিজ্ঞেস করেছে যে বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, হুম। এটা আসলে মুখস্থ এবং যে দক্ষতা, এই দুইটার ভিতর কোনো সামঞ্জস্যতা আমরা কি আদৌ খুঁজে পাই কিনা বাস্তব জীবনে? নাকি আমরা শুধু সামঞ্জস্য। মুখস্থই করে যাই, দক্ষতা আর অর্জন হচ্ছে কই? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনাদের এই যে বাংলাদেশে যে এডুকেশন সিস্টেম, এটা একটি শিট, আর কিছুই না। এখানে খালি মানুষদের মুখস্থই করে দেয়, এদের এখানে কোনো দক্ষতা বলতে কিছুই হয় না। মানুষ 10-15 বছর পড়াশোনা করে, টিউশনি করায়, চাকরি করে 20,000 টাকা, শেষ। কি লাইফ? এখন, মানুষ, আমি বলি, হ্যাঁ, wait, ওকে, ওকে, continue। 20,000 চাকরি করে, শেষ, এই শেষ। তার এখানে দক্ষতা কি? দক্ষতাটা কি? এই যে সে বই টই পড়া কিছু অঙ্ক টঙ্ক ম্যাথ ট্যাথ করাইলো, এটা দক্ষতা? এই দক্ষতায় কি হইব? চাকরিতে দক্ষতা দেখে? ম্যাথ করানো দেখে? হ্যাঁ, টিচিং প্রফেশনে আছে, কিন্তু টিচিং প্রফেশনে আপনার ইনকাম কত? আপনি কি করবেন টিচিং প্রফেশনে দেখে? ছোট করতেছি না, আমি বলতেছি আর কি। না, টিচিং প্রফেশন খারাপ বলতেছি না আমি, এটা না, আপনারা just আবার অন্যভাবে নেন না, মানে বলতেছি ইনকাম কত? ইনকাম অবশ্যই কম। আর তার উপর যদি আপনি বেসরকারি ঢোকেন, আপনার তো চাকরির কোনো নিশ্চয়তাই নেই। তারপর আপনার এখন বুঝে নেন মুখস্থই করতেছে নাকি। এটা এখন ক্লিয়ার ভাই, এটা এখন ক্লিয়ার। তো ভাই আরেকটা প্রশ্ন আসছে যে আমরা তো এখন সবাই বড় হয়েছি, ছোটবেলায় ছোট ছিলাম, আমাদের চারপাশে অনেক বন্ধু বান্ধব নিয়ে আমরা সেই ছোটবেলা থেকে বড় হয়েছি, এবং হাই স্কুল পর্যন্ত আমাদের এই বন্ধুত্বটা কিন্তু খুবই মানে কি বলবো একদম মানে অবিচ্ছিন্ন ছিল। এরপর যখন আমরা কলেজে উঠলাম, কিংবা কলেজ থেকে এখন যখন আমরা ভার্সিটি লেভেলে আসি, অনার্স লেভেলে আসি, তো এইখানে দেখা যাচ্ছে যে আগে আমাদের যে বন্ধুগুলো ছিল, এখন কিন্তু আমাদের সেই বন্ধুগুলো, তাদের সাথে যে সম্পর্ক আমাদের খারাপ হয়ে গেছে এমনটা কিন্তু নয়, কিন্তু আমাদের হয়তো যোগাযোগ কমে গেছে। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই বন্ধুত্ব কি সময়ের সাথে সাথে বদলে যায়? হ্যাঁ, আচ্ছা, বন্ধুত্ব সময়ের সাথে সাথে বদলায় না। আপনারা এখন মনে করেন আপনার স্কুলের বন্ধু যেগুলো, সেগুলো কখনোই বদলাবে না, এটা ইম্পসিবল একটা বিষয়। আপনার কলেজের ফ্রেন্ড, ইউনিভার্সিটির ফ্রেন্ড, তারা বদলাবে অবশ্যই, খুবই রেয়ার যারা থাকে তারা বদলায় না, কিন্তু বেশিরভাগই বদলায়। কিন্তু স্কুলে যারা থাকে তাদের সাথে অবশ্যই আপনার বদলাবে না। তারা যদি আপনার প্রকৃত বন্ধু হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি এখনো আছে, আমি বন্ধুদের মাঝে তোমায় আড্ডা দিই, কোনো সমস্যা হয় না। আপনার তো খুব কম সময়ই হয় এই মানে আড্ডা দেওয়াটা, এখন খুব ব্যস্ত থাকে। হ্যাঁ, একটু ব্যস্ত আছি, ক্লাবের তো অবস্থা অত ভালো না। আচ্ছা ভাই, তাহলে আমরা এখন প্রশ্ন আসলে আপনার যখন
আমাদের অডিয়েন্স জানতে পেরেছে ক্যাম্পেইনের মাধ্যমে যে আপনি আসছেন। আসলে এখন প্রশ্ন করলে আপনাকে সারা রাত বসে প্রশ্ন করা যাবে। হ্যাঁ। মানে এখন তো সবে সন্ধ্যা ৭টায়, আপনাকে প্রশ্ন করলে সারা রাত আমার করতে হবে। এখন ভাই এই বিষয়গুলো যদি মোটামুটি আপনি যেগুলো বলেছেন ঠিক আছে, এবং সর্বশেষ একটা প্রশ্ন করি, এরপরে আপনাকে আমরা কিছু ব্যক্তিগত প্রশ্ন করব। জাস্ট এটা সর্বশেষ একটা প্রশ্ন শিওর শিওর শিওর। যে আমরা কেরিয়ার নিয়ে কিন্তু আমরা খুব মানে খুবই ঝামেলায় পড়ে যাই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে একজন দর্শক আমাদের প্রশ্ন করেছে যে ভাই ৫ বছর পর যদি আমি নিজেকে একটা সুনির্দিষ্ট প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত দেখতে চাই, তাহলে আমার এখন থেকে কি করা উচিত আসলে? 5 বছর পরে। হ্যাঁ। ওকে। এখন আপনাকে আমি কি বা বলতে পারি? আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী আপনার কাজ করতে হবে 100%। আপনি আপনার সবটুকু দিয়ে দিবেন ওটা পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য। যদি আপনি অ্যাচিভ করতে পারেন, 5 বছরের আগেও করতে পারেন, পরেও করতে পারেন, কিন্তু আপনি অবশ্যই করবেন যদি আপনার হার্ড ওয়ার্ক থাকে। সো এইটাই যে আপনি যদি কাজ করে যান তাহলে অবশ্যই পারবেন। আপনি আপনার প্ল্যাটফর্মে অবশ্যই যাইতে পারবেন। এটা কোনো আর যদি লাকের বিষয় থাকে, যদি আপনি নাও যেতে পারেন, তার থেকে অবশ্যই আপনি ভালোটা পাবেন। এটাই, আর কিছু না। ভাই আপনি বোঝাতে চাচ্ছেন যে যে মানে টার্গেটটা নির্ধারণ করে টার্গেটটাকে ঠিক রেখে মানে ওটা মানে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। হ্যাঁ, ইয়েস ইয়েস। তাহলে অবশ্যই কিছু একটা অর্জন করা সম্ভব আর কি। আচ্ছা, তো ভাই আমাদের এখন কথা বলতে বলতে বেশ অনেক সময় কথা বললাম। আর প্রশ্ন তো আসলে এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, মোটামুটি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হলো এবং ক্যাম্পেইনের সব থেকে টপ যে প্রশ্নগুলো ছিল সেখান থেকে আমরা কিছু প্রশ্ন করছি। এখানেও যে শেষ হয়েছে প্রশ্ন সেটা না, কিছু কিছু প্রশ্ন আপনাকে করা হয়েছে। তো ভাই এখন এগুলোর বাইরে যদি আপনাকে আমি কিছু আপনার ব্যক্তিগত জীবনে যদি প্রশ্ন করি, যেটা বলছিলাম যে আপনি তো রিয়াল মাদ্রিদের একজন স্ট্রাইকার। ইয়েস। তো ওইখানে আপনার বেশ কিছুদিন ২ বছর আপনি ওখানে আছেন আর কি, হ্যাঁ, একজন প্লেয়ার হিসেবে। ইয়েস। তো আপনি একজন যেহেতু বাংলাদেশি, তো আপনার ওইখানে ওদের ক্লাবের সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার কিভাবে কি হলো এটা একটু বলেন। আচ্ছা, আপনি আগে থেকেই জানেন যে আমি যখন ইন্টার পাস করি তখন আমি এখান থেকে ডিরেক্ট অস্ট্রেলিয়া চলে যাই। আচ্ছা আচ্ছা। অস্ট্রেলিয়া চলে যাই, সেখানে আমি ব্যাচেলর অফ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখান থেকে আমি ব্যাচেলর শেষ করি এবং আমি এর পাশাপাশি খুবই ডেডিকেটেড ছিলাম ফুটবল নিয়ে। আমি অস্ট্রেলিয়ায় একটা ক্লাবে ফুটবল খেলতাম, নিয়মিত প্র্যাকটিস করতাম সেখানে। তো আপনারা জেনে থাকবেন যে রিয়াল মাদ্রিদ কয়েকদিন আগে না, বেশ 3-4 বছর আগে, 4 বছর আগে একটা ক্যাম্পেইন করছিল যে ওখান থেকে তারা 1-2টা প্লেয়ার তাদের ক্লাবে নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেঞ্চ হিসেবে। হ্যাঁ, ঠিক আছে, বেঞ্চ প্লেয়ার। বেঞ্চ প্লেয়ার। তো এখন আমি ওইখানে যাই, আমি অডিশন দেই এবং আমাকে বলছিল একটা বাইসাইকেল দিতে। তো সেখানে আমাদের সবার প্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো ছিল, আরো অনেকে ছিল, তো তারাও ছিল। তো আমাকে বাইসাইকেল কেউ পারে নাই, কিন্তু আমি আর কি পেরেছিলাম সেই বাইসাইকেলটা মারতে এবং আমার পাস অ্যাকিউরেসি খুব ভালো ছিল, যার কারণে আমি ওখানে আমার জার্সি নাম্বার ছিল 30। আচ্ছা, আমি এটা হচ্ছে ক্লাবে আপনার জয়েন করি মানে প্রথম প্রথম নাম্বার। যখন জয়েন হ্যাঁ, প্রথম যখন জয়েনিং করি তখন আমার জার্সি নাম্বার ছিল 30। আমাদের যে পেরেজ আছে, তিনি আমাকে সাইন ইন করায় তাদের রিয়াল মাদ্রিদ অফিসিয়াল ক্লাবে। তো আমি তখন থেকেই আসলে ঢুকে যাই। আমি স্পেনে গেছিলাম অস্ট্রেলিয়া থেকে, তো ওইখান থেকেই আমি ক্লাবে জয়েন ভাই করি। এখন আপনি যেহেতু রিয়াল মাদ্রিদে আছেন না, মানে বিশ্বের 1 নম্বর ক্লাব, এখন আমাদের তো মানে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে রিয়াল মাদ্রিদের ফ্যান বেস হচ্ছে সবথেকে বড় আর কি। হ্যাঁ। তো আপনি একজন প্লেয়ার হিসেবে, আমি নিজেও কিন্তু একজন রিয়াল মাদ্রিদ ফ্যান। হ্যাঁ, দেখতে আপনি বুঝতে পারছি। আমাদের বাংলাদেশে যারা ভক্তবৃন্দ আছে, আমাদের অনেক দর্শকই হয়তো আছে যারা রিয়াল মাদ্রিদ সাপোর্টার। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই মাদ্রিদিস্তাদের? তাদেরকে হালা মাদ্রিদ বলতে চাই। আমি কি বলতে চাই, সবসময় হালা মাদ্রিদ। এটার বাইরে কিছু আমার বলা নেই। আপনারা অবশ্যই রিয়াল মাদ্রিদে সাপোর্ট করবেন, আর আমি তো আপনাদের দেশের মানুষ, আমাকেও সাপোর্ট করবেন। এখন আসলে ফর্ম ভালো আছে, আমি লা লিগায় গত বছর টপ স্কোরার হই, ব্যালন ড'র জিততে পারিনি। যাই হোক, সেটা নিয়ে ইয়ে করে না বলি, ওটা নিয়ে ভাই আসলে ওটা নিয়ে আপনি চেষ্টা করেন, অবশ্যই। পারবেন। তো এইবারও টপে আসি, দেখা যাক কি হয়। ওকে ভাই, আপনার জন্য আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অবশ্যই শুভকামনা থাকবে। থ্যাংক ইউ। তো ভাই আমরা এখন আলোচনার শেষ পর্যায়ে, আমরা আর আজকে আর খুব একটা আগাবো না। আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এত ব্যস্ততার মাঝেও আপনি ইয়া থেকে মাদ্রিদ থেকে উড়ে এসেছেন 48 ঘন্টার ফ্লাইটে। তো আপনি আমাদের সময় দিয়েছেন তার জন্য এবং আমাদের দর্শকদের এত অধীর আগ্রহের অপেক্ষার
অবসান ঘটিয়েছেন, এটা আসলে খুবই আমাদের জন্য একটা বড় বিষয়। Yes. তো আপনাকে ভাই আমরা এর পরবর্তীতে যে কোনো বিষয়ে আবার আমরা ক্যাম্পেইন দেবো। অবশ্যই আসবো, কেন আসবো না? ক্যাম্পেইনের মাধ্যমে যে বিষয়গুলো, যে টপিকগুলো নিয়ে তারা আসলে শুনতে চাবে, আমরা আপনাকে তখন ইনভাইটেশন করব, আপনি চলে আসবেন, আমরা আলোচনা করব, সুন্দর সুগঠিত আলোচনা। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। Okay. আর আমাদের দর্শকদের একটু হাই বলে দিয়েন। হ্যালো, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। হালামাত্রি। টাটা গাইস।